কেএম নুরুল হুদাকে যেভাবে আটক করা হয়েছে সেটা আসলে সমর্থনযোগ্য নয়। আমরা যেটা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে একদল লোক তাকে আটক করে এবং তার গলায় জুতার মালা পরিয়ে দেয় এবং তাকে নানাভাবে হেনস্থা করে। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই আচরণ আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন লোক যত বড় অপরাধী হোক না কেন, আপনি তাকে এভাবে লাঞ্ছনাকর শাস্তি দিতে পারেন না। তাকে আইনের হাতে তুলে দেওয়াই হচ্ছে আইনি কর্তব্য। বাংলাদেশ সরকার এরই মধ্যে এই ঘটনায় একটি বিবৃতি দিয়েছে এবং তারা পুনরায় আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন এবং যেটা উল্লেখ করেছেন যে নুরুল হুদার ক্ষেত্রে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে যে আলোচনা আছে যে স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী এই ঘটনায় জড়িত। এখন আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই তাহলে বাংলাদেশে বিগত যে 3টা নির্বাচন অনুষ্ঠিত হয়, এই 3টি নির্বাচনই বাংলাদেশের ইতিহাসে অন্যতম বিতর্কিত নির্বাচন। এর মধ্যে 14 সালে আমরা যেটা দেখি খুবই রক্তাক্ত একটা নির্বাচন ছিল, একতরফা একটা নির্বাচন ছিল এবং আসলে অর্ধেকের বেশি আসনের নির্বাচনের আগেই শাসক দল জয়ী হয়ে যায়, কারণ ওইসব আসনে আর কোনো প্রার্থী ছিল না। এটা সম্ভবত পৃথিবীর ইতিহাসই একটা অন্যতম বিরল ঘটনা। আমরা যেটা দেখি যে ওই নির্বাচন ঘিরে অসংখ্য সহিংসতা হয়েছিল এবং শত শত মানুষ ওই নির্বাচন এবং নির্বাচন কেন্দ্রিক আন্দোলন ঘিরে শত শত মানুষ নিহত হয়, অনেককে গুম করা হয়। গুমের ঘটনাটা আসলে বেশি মাত্রায় তখনই হয়েছিল। তারপর আমরা 18 সালে যেটা দেখি যে রাতে ভোট হয়ে যায়, যেটা রাতের ভোট নামে অত্যধিক পরিচিতি পেয়েছে এবং সেখানে আসলে আমার একটা ধারণা যে আওয়ামী লীগ 300 আসনেই জয়ী হয়েছিল। আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগ এবং তার সমর্থিত প্রার্থীরা, জাতীয় পার্টি কিংবা তার জোটের যে প্রার্থীরা, কিন্তু পরবর্তীতে বিএনপিকে 6টি আসনে জয়ী দেখানো হয়। আর 24 সালের নির্বাচনে কি হয়েছে সেটাও সবারই জানা। এখন একটা বিষয় নিশ্চিত করেই বলা যায় যে যারা তখন নির্বাচন কমিশনে ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার কিংবা অন্য নির্বাচন কমিশনাররা, তারা সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারেননি। সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারা যে ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতা তারা স্বীকার করতেন না। খুবই নির্লজ্জ কিছু আচরণের তারা জন্ম দিয়েছেন এবং বিশেষ করে নুরুল হুদার কথা আমি মনে করতে পারি। এ ধরনের রাতে ভোট হয়ে যাওয়ার পরও কিংবা স্থানীয় নির্বাচনগুলিতে যখন অবাধে কারচুপি হতো, তিনি এটাকে খুব হাস্যরসের সঙ্গে নিতেন এবং ওই যে তথ্য প্রতিমন্ত্রী ছিল একজন আরাফাত, ওনার মতো করেই বলতেন যে কোথায় সহিংসতা হয়েছে, নির্বাচন খুব শান্তিপূর্ণ হয়েছে, 100টা কেন্দ্রের মধ্যে মাত্র 1টা কেন্দ্রে গণ্ডগোল হয়েছে, সুতরাং এটা খুবই 99% একটা ভালো নির্বাচন। কোনো রকম লজ্জা ছিল না। এই ধরনের নির্বাচনের পরও তারা সেই নির্বাচনের প্রশংসা করতেন। 3 নম্বর ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশে নির্বাচনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশিরভাগ ক্ষেত্রে সরকারের নির্দেশনা অনুসরণ করে, যে কারণে আমরা দেখি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এখানে অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সেভাবে কখনো হয়নি। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের দায় হয়তো 2 নম্বরে, সরকারের পরে তাদের দায়। কিন্তু যেটা আমি বলছিলাম, একটা হলো নির্লজ্জতা, আরেকটা হলো তারা তো পদত্যাগ করতে পারতেন। তারা যখন দেখছেন যে নির্বাচনের নামে এখানে তামাশা হচ্ছে, তখন তারা তাদের পদ ছেড়ে দিতে পারতেন এবং সাংবিধানিক পদ তো 2 টাকার চাকরি না, এটা একটা বিরাট পদ। সুতরাং তারা যদি পদত্যাগ করতেন তারা মহিমান্বিত হতেন, কিন্তু তারা সেই পথে হাঁটেননি। তো যেটা দেখা যাচ্ছে, তাদের আমলে বাংলাদেশের জনগণ তাদের ভোটের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন এবং এই ভোটাধিকার ঘিরে যে সংঘর্ষ সংঘাত, তাতে শত শত মানুষ প্রাণহানি হয়েছে, বহু মানুষ আহত হয়েছেন, গুম হয়েছেন। এর দায় তাদের নেওয়া উচিত এবং আইনের শাসনের কর্তব্য হচ্ছে বাংলাদেশ যদি ভবিষ্যতে যেন এরকম ভোটারবিহীন নির্বাচন না হয়, নির্বাচনের নামে তামাশা না হয় এবং জোর যার মুল্লুকতার এ ধরনের নির্বাচন না হয়, সেজন্যই এই নির্বাচন কমিশনারদের আইনের আওতায় আনা উচিত। এটা আমি সমর্থন করি। কিন্তু যেটা শুরুতেই বলেছি যে কেএম নুরুল হুদার সঙ্গে যে লাঞ্ছনাকর আচরণ করা হয়েছে সেটা সমর্থনযোগ্য নয়। আপনি কোনোভাবেই কারোর সঙ্গে এরকম অন্যায় করতে পারেন না যে অপরাধী তাকে আইন বিচার করবে। আইনের শাসন ছাড়া মুক্তির পথ নেই। একটা কথা খুব বলা হয়ে থাকে যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি ইতিহাস থেকে শিখছি?